উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, দ্বাদশ শ্রেণী, তৃতীয় সেমিস্টার, প্রথম অধ্যায়, জোট নিরপেক্ষ আন্দোলন। 25 MCQs, কোশ্চেন নাম্বার 26 to 50। জোট নিরপেক্ষ আন্দোলন। এর আগের ভিডিওতে আমরা জোট নিরপেক্ষ আন্দোলন সম্পর্কে 25টা MCQ ডিসকাস করেছি। পরবর্তী 25টা MCQ এবার ডিসকাস করব। শুরু করছি। কোশ্চেন নাম্বার 26। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠার অন্যতম কারণ ছিল 4টে অপশন: এ, পারমাণবিক অস্ত্রের বিস্তার; বি, উপনিবেশবাদের অবসান; সি, সাম্যবাদ প্রতিষ্ঠা; এবং ডি, তৃতীয় বিশ্বযুদ্ধ। এখানে উত্তর হবে উপনিবেশবাদের অবসান। যদিও জোট নিরপেক্ষ আন্দোলন সর্বপ্রকার যুদ্ধ, সশস্ত্র বিদ্রোহ এবং আক্রমণ বা আগ্রাসনের বিরোধী, তাই একথা অবভিয়াস যে জোট নিরপেক্ষ আন্দোলন তৃতীয় বিশ্বযুদ্ধেরও বিরোধী এবং পারমাণবিক অস্ত্রসহ যে কোনো প্রকার অস্ত্রের বিস্তারে এবং অস্ত্রের গবেষণারও বিরোধী। তাই তৃতীয় বিশ্বযুদ্ধ রোধ এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা এই জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠার অন্যতম কারণ অবশ্যই। কিন্তু যখন 4টে এরকম অপশান দেওয়া থাকে তখন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ কি এবং কোন সময়, যদি কোনো সময় উল্লেখ করা থাকে, কোন সময়ের জোট নিরপেক্ষ আন্দোলনের বা কোন সময়ের কথা বলা হয়েছে এখানে, সেই সময়টার ওপর বেশি গুরুত্ব আরোপ করা হয় উদ্দেশ্য দেখার ক্ষেত্রে। এখানে বলা হয়েছে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠার অন্যতম কারণ কি, অর্থাৎ প্রতিষ্ঠাকালের কথা বলা হয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠাকালে জোট নিরপেক্ষ আন্দোলনের মূলত দুটি লক্ষ্য ছিল। এক, পরাশক্তির প্রভাবমুক্ত হওয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত ধনতান্ত্রিক রাষ্ট্রজোট এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গঠিত সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট উভয়েরই বিরোধিতা করা হলো জোট নিরপেক্ষ আন্দোলন প্রতিষ্ঠার প্রধান কারণ। এবং দ্বিতীয় কারণ হলো, যেহেতু জোট নিরপেক্ষ আন্দোলনের অধিকাংশ সদস্য রাষ্ট্রই সবেমাত্র উপনিবেশবাদের কুফল থেকে মুক্ত হয়েছে, সদ্য স্বাধীনতা প্রাপ্ত হয়েছে, তাই উপনিবেশবাদের অবসান ঘটানোও জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠার একটি অন্যতম কারণ। রোডেশিয়া এবং নামিবিয়ার আন্দোলনের ক্ষেত্রে এই উদ্দেশ্যটার বাস্তব প্রয়োগ অনেক বেশিভাবে লক্ষ্য করা যায়। এছাড়া সাম্যবাদ যেহেতু সমাজতান্ত্রিকতারই একটা অ্যাডভান্সড রূপ, তাই সাম্যবাদের প্রতিষ্ঠা করা কোনোভাবেই জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য নয়। তাই এখানকার 4টে অপশানের মধ্যে মেন অপশান হিসেবে বা উত্তর হিসেবে আমাদের দিতে হবে উপনিবেশবাদের অবসান। পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলন কোন ধরনের সদস্যপদ দেয়? 4টে অপশান: শুধুমাত্র স্থায়ী সদস্য; বি, পর্যবেক্ষক ও পূর্ণ সদস্য; সি, সহযোগী দেশ; এবং ডি, সাময়িক সদস্য। এখানে উত্তর হবে পর্যবেক্ষক ও পূর্ণ সদস্য। আমরা জানি বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের 120টি সদস্য রাষ্ট্র এবং 17টি পর্যবেক্ষক রাষ্ট্র রয়েছে। যদিও একথাও উল্লেখযোগ্য যে জোট নিরপেক্ষ আন্দোলনের 10টি পর্যবেক্ষক সংগঠনও রয়েছে। পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের আওতায় কোন দেশ সামরিক জোটে অংশ না দেওয়ার প্রতিশ্রুতি দেয়নি? 4টে অপশান: ভারত, মিশর, পাকিস্তান নাকি যুগোস্লাভিয়া। জোট নিরপেক্ষ আন্দোলন যেহেতু এমন একটি রাজনৈতিক সংগঠন, যেই রাজনৈতিক সংগঠনের মূল উদ্দেশ্য হল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ধনতান্ত্রিক রাষ্ট্রজোট এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্রজোট তথা এই দুই পরাশক্তির নেতৃত্বাধীন যে কোনো প্রকার সামরিক জোটে অংশগ্রহণ না করা, তাই জোট নিরপেক্ষ আন্দোলনের সমস্ত সদস্যই সামরিক জোটে অংশ না দেওয়ার বা যোগ না দেওয়ার
অংশগ্রহণ না করার বা যোগ না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একমাত্র পাকিস্তান এমন একটি রাষ্ট্র যা জোট নিরপেক্ষ আন্দোলনের গঠনকারী সদস্য হওয়া সত্ত্বেও কোনো রকম সামরিক জোটে যোগ না দেওয়ার প্রতিশ্রুতি দেয়নি। পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের মূল নীতি কয়টি? 4টে অপশান, 3টি, 5টি, 7টি নাকি 10টি? উত্তর হবে 5টি। আমরা জানি জোট নিরপেক্ষ আন্দোলন মূলত 5টি নীতির ওপর ভিত্তি করে গঠিত। সেই 5টি নীতিকে একত্রে বলা হয় পঞ্চশীল নীতি। এই 5টি নীতি হলো: এক, একে অপরের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান। 2, পারস্পরিক অনাক্রমণ। 3, অন্তর্দেশীয় বিষয়ে পারস্পরিক হস্তক্ষেপ না করা। 4, সমতা ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে সহযোগিতা। এবং 5, শান্তিপূর্ণ অবস্থান। এই 5টি নীতিকে একত্রে বলা হয় পঞ্চশীল নীতি। আর এই পঞ্চশীল নীতির উপর ভিত্তি করেই জোট নিরপেক্ষ আন্দোলন গঠিত হয়েছিল। কিন্তু একই সাথে এই কথাও উল্লেখযোগ্য যে জোট নিরপেক্ষ আন্দোলনের পূর্বসূরি পূর্বসূরি সম্মেলন ইন্দোনেশিয়ার বান্দুং শহরে 1955 সালে অনুষ্ঠিত সম্মেলনটিতে জোট নিরপেক্ষ আন্দোলনের 10টি নীতির কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু যেহেতু এটা কোনো আনুষ্ঠানিক সম্মেলন ছিল না বা জোট নিরপেক্ষ আন্দোলন গঠনের আগে এই সম্মেলনটা হয়েছিল, তাই এই 10টা নীতিকে মূল নীতি হিসেবে ধরা হয় না। মূল নীতি হিসেবে ধরা হয় এই পঞ্চশীল নীতিকেই। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি জোট নিরপেক্ষ আন্দোলনের 5টি মূলনীতির অন্তর্ভুক্ত? 1, সামরিক জোট। 2, পরাশক্তির সাথে মিত্রতা। 3, পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। এবং 4, সশস্ত্র বিপ্লব। একটু আগেই ডিসকাস করলাম যে জোট নিরপেক্ষ আন্দোলনের মূল নীতির অন্তর্ভুক্ত একটি নীতি হলো পারস্পরিক অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। তাই এখানে উত্তর অবভিয়াসলি হবে পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। আমরা জানি যে জোট নিরপেক্ষ আন্দোলন যে কোনো প্রকার সামরিক জোটের বিরুদ্ধে প্রতিষ্ঠিত হয়েছিল। ন্যাটো, ওয়ারশ প্রভৃতি সামরিক বা সিমলা প্যাক্ট প্রভৃতি সামরিক জোটের বিরুদ্ধে যেহেতু এই আন্দোলনের প্রতিষ্ঠা, তাই সামরিক জোট নিরপেক্ষ আন্দোলনের নীতির অন্তর্ভুক্ত হতেই পারে না। দ্বিতীয়ত, এই জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠার মূল কারণই হলো 2 পরাশক্তির থেকে প্রভাব মুক্ত থাকা। মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ধনতান্ত্রিক রাষ্ট্রজোট এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্রজোটের প্রভাব মুক্ত থাকাটাই হলো এই জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম উদ্দেশ্য। তাই বলা যেতে পারে পরাশক্তির সাথে মিত্রতা এই জোট নিরপেক্ষ আন্দোলনের মূলনীতির অন্তর্ভুক্ত হতে পারে না। এছাড়া জোট নিরপেক্ষ আন্দোলন যে কোনো প্রকার যুদ্ধ, আক্রমণ, আগ্রাসন এবং সশস্ত্র বিপ্লবের বিরোধী। তাই বলা যেতে পারে যে সশস্ত্র বিপ্লবও জোট নিরপেক্ষ আন্দোলনের 5টি মূলনীতির অন্তর্ভুক্ত হতেই পারে না। তাই এখানে উত্তর হবে অবভিয়াসলি পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলন মূলত কোন দেশগুলির জন্য প্রতিষ্ঠিত হয়েছিল? 4টে অপশন, উন্নত দেশ, সমাজতান্ত্রিক দেশ, উন্নয়নশীল ও নতুন স্বাধীন দেশ এবং ইউরোপীয় দেশ। এখানে উত্তর হবে উন্নয়নশীল ও নতুন স্বাধীন দেশ। উন্নত দেশ বলতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বোঝানো হতো সেই সমস্ত দেশের কথা যেই সমস্ত দেশগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করেছিল, যার মধ্যে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স প্রভৃতি রাষ্ট্র। এরা ছিল তখনকার উন্নত দেশ। এরা জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য ছিল না। দ্বিতীয়ত, সমাজতান্ত্রিক দেশ অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের বন্ধু দেশগুলোর কথা বলা হয়েছে। তারাও জোট নিরপেক্ষ আন্দোলনের অংশ ছিল না, যেহেতু জোট নিরপেক্ষ আন্দোলনের মূল উদ্দেশ্যই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ধনতান্ত্রিক রাষ্ট্রসমূহ এবং
সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্রসমূহের থেকে প্রভাব থেকে মুক্ত হয়ে একটা নিরপেক্ষ মতাদর্শ প্রতিষ্ঠা। তার জন্য সমাজতান্ত্রিক দেশগুলো এই আন্দোলনের অংশ ছিল না। তৃতীয় হচ্ছে ইউরোপীয় দেশ। যেহেতু জোট নিরপেক্ষ আন্দোলন একটা বিশ্বব্যাপী রাজনৈতিক মঞ্চ, কোনো আঞ্চলিক সংগঠন নয়, তাই ইউরোপীয় দেশ বলে কোনো দেশ জোট নিরপেক্ষ আন্দোলনের অংশ ছিল না। কারণ জোট নিরপেক্ষ আন্দোলনের অংশ ছিল মূলত দক্ষিণ আমেরিকা বা লাতিন আমেরিকা, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত উন্নয়নশীল দেশগুলো। তাই এখানে উত্তর হবে উন্নয়নশীল ও নতুন স্বাধীন দেশ। পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি লক্ষ্য হলো 4টে অপশন: সামরিক সমঝোতা, শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা বজায় রাখা, উপনিবেশ স্থাপন অথবা যুদ্ধ উস্কে দেওয়া। এখানে উত্তর হবে অবভিয়াসলি শান্তি ও সহযোগিতা বজায় রাখা। কারণ জোট নিরপেক্ষ আন্দোলন সর্বপ্রকার যুদ্ধ, আক্রমণ, আগ্রাসন, এমনকি সশস্ত্র বিপ্লবের বিরোধিতা করা, এটা ছিল জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম লক্ষ্য। তাই যুদ্ধকে উস্কে দেওয়া কোনোভাবেই এই আন্দোলনের লক্ষ্য ছিল না, এবং সামরিক সমঝোতা করাটাও এই আন্দোলনের লক্ষ্য ছিল না। এছাড়াও উপনিবেশবাদী হলো আগ্রাসনের একটা রূপ, তাই উপনিবেশ স্থাপন করাও এই জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য ছিল না, বরং জোট নিরপেক্ষ আন্দোলন এই সব কিছুর বিরোধী ছিল। তাই এখানে উত্তর হবে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি লক্ষ্য হলো শান্তি ও সহযোগিতা বজায় রাখা। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশটি জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা? 4টে অপশন: ব্রাজিল, যুগোস্লাভিয়া, আফগানিস্তান নাকি দক্ষিণ কোরিয়া। উত্তর হবে যুগোস্লাভিয়া। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কারা জোট নিরপেক্ষ আন্দোলনের 3 মহান নেতা হিসেবে পরিচিত? অপশন এ, নেহেরু, নাসের, টিটো। অপশন বি, নেহেরু, গান্ধী, লেনিন। অপশন সি, চে গেভারা, নাসের, কাস্ত্রো। অপশন ডি, মার্টিন লুথার কিং, টিটো ও নেহেরু। এখানে উত্তর হবে নেহেরু, নাসের ও টিটো। অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসের এবং যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি জোসেফ ব্রোজ টিটো ছিলেন জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা এবং 3 মহান নেতা। পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য দেশগুলোর অঙ্গীকার কী ছিল? 4টে অপশন: কোনো সামরিক জোটে না যাওয়া, শুধুমাত্র অর্থনৈতিক সহযোগিতা, যুক্তরাষ্ট্রের সমর্থন নাকি সাম্যবাদের প্রতিষ্ঠা এবং প্রচার। এখানে উত্তর হবে কোনো সামরিক জোটে না যাওয়া। আমরা জানি জোট নিরপেক্ষ আন্দোলন মূলত একটি রাজনৈতিক সংগঠন, তাই শুধুমাত্র অর্থনৈতিক সহযোগিতা করা এই আন্দোলনের লক্ষ্য বা সদস্যদের অঙ্গীকার ছিল না। যদিও অর্থনৈতিক সহযোগিতা করাটা এই আন্দোলনের সদস্যদের অঙ্গীকার ছিল, কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক সহযোগিতা করাটা এই আন্দোলনের সদস্যদের অঙ্গীকার ছিল না। দ্বিতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ধনতান্ত্রিক রাষ্ট্রজোট এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্রজোটের বিরোধী হিসেবেই এই জোট নিরপেক্ষ আন্দোলন গঠিত হয়েছিল। তাই যুক্তরাষ্ট্রের সমর্থন করা বা সমাজতন্ত্রেরই একটা অ্যাডভান্সড রূপ সাম্যবাদের প্রচার করাটা কোনোভাবেই জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য ছিল না এবং এর সদস্যদের অঙ্গীকার ছিল না। তাই এখানে অবভিয়াসলি উত্তর হবে ন্যাটো, ওয়ারশ বা সিমলা প্যাক্টের মতো কোনো সামরিক জোটে যোগ না দেওয়াটা জোট নিরপেক্ষ দেশগুলোর অঙ্গীকার ছিল। যদিও এক্ষেত্রে একটি দেশ ব্যতিক্রম রয়েছে, তা হলো পাকিস্তান, যে এই ধরনের কোনো অঙ্গীকার করেনি, যে জোট নিরপেক্ষ আন্দোলনের গঠনকারী সদস্য হওয়া সত্ত্বেও কোনো সামরিক জোটের অংশ হবে না এমন কোনো অঙ্গীকার করেনি। পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের মাধ্যমে যে বার্তা প্রচার করা হয়, 4টে অপশন: যুদ্ধই সমাধান, বি শান্তির মাধ্যমে উন্নয়ন, সি বিভাজনের রাজনীতি এবং ডি আন্তর্জাতিক বাণিজ্য প্রতিযোগিতা। যেহেতু বিভাজন, প্রতিযোগিতা, যুদ্ধ এগুলো সবকটাই আগ্রাসনেরই একটা রূপ, তাই এইগুলো কোনোটাই জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য নয়।
তাই জোট নিরপেক্ষ আন্দোলনের মাধ্যমে যে বার্তা প্রচার করা হয় তা হলো শান্তির মাধ্যমে উন্নয়ন। পরবর্তী প্রশ্ন, নাম কোন জোটের বিপরীতে তৈরি হয়? অপশান এ ইইউ বা ইউরোপিয়ান ইউনিয়ন, অপশান বি ন্যাটো ও ওয়ারসো প্যাক্ট, অপশান সি সার্ক এবং অপশান ডি ওপেক। এখানে উত্তর অবভিয়াসলি হবে ন্যাটো এবং ওয়ারসো প্যাক্টের মতো সামরিক জোটের বিরুদ্ধেই জোট নিরপেক্ষ আন্দোলন গঠিত হয়েছিল। আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন ওয়ারসো প্যাক্টের বিপরীতে জোট নিরপেক্ষ আন্দোলন একটি নিরপেক্ষ আন্দোলন রূপে আত্মপ্রতিষ্ঠা করে। পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের সপ্তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? চারটে অপশন, নয়াদিল্লি, হাভানা, কায়রো নাকি জাকার্তা। উত্তর হবে নয়াদিল্লি। এখানে উল্লেখযোগ্য সপ্তম সম্মেলন আমরা বলছি কারণ আমরা বান্দুং সম্মেলনকে কোনো সম্মেলন ধরিনি, পূর্বসূরি সম্মেলন ধরেছি, তাই সপ্তম সম্মেলন হয়েছিল নয়াদিল্লিতে। বান্দুং সম্মেলনকে পূর্বসূরি সম্মেলন ধরে অর্থাৎ প্রথম সম্মেলন না ধরে এবং বেলগ্রেড সম্মেলনকে প্রথম সম্মেলন ধরে যদি আমরা আলোচনা করি তাহলে বলা যেতে পারে জোট নিরপেক্ষ আন্দোলনের কোন সম্মেলন কোন সময় হয়েছিল সেটার একটা সংক্ষিপ্ত ডিসকাস এখানে করে দিচ্ছি। প্রথম সম্মেলন হয়েছিল 1961 সালে যুগোস্লাভিয়ার বেলগ্রেডে। দ্বিতীয় সম্মেলন হয়েছিল 1964 সালে মিশরের কায়রোতে। তৃতীয় সম্মেলন হয়েছিল 1970 সালে জাম্বিয়ার লুসাকাতে। চতুর্থ সম্মেলন হয়েছিল 1973 আলজেরিয়ার আলজিয়ার্সে। পঞ্চম সম্মেলন হয়েছিল 1976 সালে শ্রীলঙ্কার কলম্বোতে। ষষ্ঠ সম্মেলন হয়েছিল 1979 সালে কিউবার হাভানাতে। সপ্তম সম্মেলন হয়েছিল 1983 সালে ভারতের নয়াদিল্লিতে। অষ্টম সম্মেলন হয়েছিল 1986 সালে জিম্বাবুয়ের হারারেতে। নবম সম্মেলন হয়েছিল 1989 সালে যুগোস্লাভিয়ার বেলগ্রেডে। অর্থাৎ যুগোস্লাভিয়ার বেলগ্রেডে দুটো সম্মেলন হয়েছিল 1961 সালে এবং 1989 সালে, প্রথম এবং নবম সম্মেলন। এরপর দশম সম্মেলন হয়েছিল 1992 সালে ইন্দোনেশিয়ার জাকার্তাতে। একাদশ সম্মেলন হয়েছিল 1995 সালে কলম্বিয়ার কার্টাহেনাতে। দ্বাদশ সম্মেলন হয়েছিল 1998 সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে। ত্রয়োদশ সম্মেলন হয়েছিল 2003 সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। চতুর্দশ সম্মেলন হয়েছিল 2006 সালে কিউবার হাভানাতে। পঞ্চদশ সম্মেলন হয়েছিল 2009 সালে মিশরের শারম এল শেখে। ষোড়শ সম্মেলন হয়েছিল ইরানের তেহরানে। সপ্তদশ সম্মেলন হয়েছিল ভেনেজুয়েলার পোর্লামারে এবং অষ্টদশ সম্মেলন হয়েছিল আজারবাইজানের বাকুতে। এছাড়া শেষ সম্মেলন অর্থাৎ 49 সম্মেলন, এখন পর্যন্ত যেটা শেষ সম্মেলন, সেটা হয়েছিল 2024 সালে উগান্ডার কাম্পালাতে। এর মধ্যে উল্লেখযোগ্য যে বেলগ্রেড সম্মেলন দুবার হয়েছিল, প্রথম সম্মেলন এবং নবম সম্মেলন। এছাড়া কিউবার হাভানাতেও হাভানা সম্মেলন দুবার হয়েছিল, চতুর্দশ সম্মেলন এবং ষষ্ঠ সম্মেলন, অর্থাৎ 1979 সালের সম্মেলন এবং 2006 সালের সম্মেলন হয়েছিল কিউবার হাভানাতে। পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলন কোন ধরনের গঠনমূলক কাজকে উৎসাহ দেয়? 1 সামরিক মহড়া, 2 অর্থনৈতিক উন্নয়ন ও শিক্ষা, 3 অস্ত্র সংগ্রহ নাকি 4 রাজতন্ত্র প্রতিষ্ঠা। এখানে উত্তর হবে অর্থনৈতিক উন্নয়ন ও শিক্ষা। যেহেতু আমরা জানি যে জোট নিরপেক্ষ আন্দোলন শুধুমাত্র অর্থনৈতিক সংগঠন নয়, কিন্তু অর্থনৈতিক উন্নয়ন ও শিক্ষার বিস্তার করাও জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য, তাই জোট নিরপেক্ষ আন্দোলন কোন ধরনের গঠনমূলক কাজকে উৎসাহ দেয় তার উত্তর দিতে গেলে উত্তর হবে অর্থনৈতিক উন্নয়ন ও শিক্ষা। এছাড়া সামরিক মহড়া, অস্ত্র সংগ্রহ বা রাজতন্ত্র প্রতিষ্ঠা, এই তিনটেরই জোট নিরপেক্ষ আন্দোলন বিরোধী। যে কোনো প্রকার যুদ্ধ, আগ্রাসন এবং সশস্ত্র বিপ্লবের বিরোধী হওয়ায় জোট নিরপেক্ষ আন্দোলন
সামরিক মহড়া এবং অস্ত্র সংগ্রহের বিরোধী, এবং যেহেতু গণতন্ত্র প্রতিষ্ঠায় উদ্যোগী এই জোট নিরপেক্ষ আন্দোলন, তাই রাজতন্ত্র প্রতিষ্ঠারও বিরোধী। তাই উত্তর হবে এখানে অর্থনৈতিক অর্থনৈতিক উন্নয়ন ও শিক্ষা। পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলন কোন দুটি পরাশক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছিল? 4টে অপশন: ভারত ও চীন, যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য ও জার্মানি, নাকি জাপান ও রাশিয়া। এখানে উত্তর হবে অবভিয়াসলি মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, কারণ জোট নিরপেক্ষ আন্দোলন মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ধনতান্ত্রিক জোট এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক জোটের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য, বা এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন এই দুই পরাশক্তির ভারসাম্য বজায় রাখার জন্যই গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম উদ্দেশ্য ছিল 4টে অপশান: 1 তেল রপ্তানি, 2 রাজনৈতিক নিরপেক্ষতা, 3 বাণিজ্যিক যুদ্ধ এবং 4 সামরিক ঘাঁটি নির্মাণ। এখানে উত্তর হবে রাজনৈতিক নিরপেক্ষতা, কারণ জোট নিরপেক্ষ আন্দোলন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে দ্বিধাবিভক্ত বিশ্বের মধ্যে রাজনৈতিক কোনো পক্ষ না নিয়ে রাজনৈতিক নিরপেক্ষতার প্রচার করার জন্যই অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, অদ্যাবধি কয়টি জোট নিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? 4টে অপশান: 19টি, 22টি, 14টি, নাকি 16টি। এক্ষুনি আলোচনা করেছে 19টি। পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের 1983 সালের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 4টে অপশান: নয়াদিল্লি, বেলগ্রেড, হাভানা, নাকি জাকার্তা। উত্তর এক্ষুনি ডিসকাস করেছি নয়াদিল্লি। এই দিল্লির অপশানটাই সাল এবং কত নম্বর সম্মেলন সেই হিসেবে গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু দিল্লিটা আমাদের দেশে আছে তাই এই প্রশ্নটা বেশিই আসতে পারে। তাই মনে রাখবে 7ম সম্মেলনটা দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। এই 7ম ক্যালকুলেশনটা এই হিসাবে বলছি যে আমরা বেলগ্রেড সম্মেলনকে প্রথম সম্মেলন ধরেছি, বান্দুং সম্মেলনকে পূর্বসূরি সম্মেলন ধরেছি। তাই 7ম সম্মেলনটা 1983 সালে নয়াদিল্লিতে হয়েছিল। যেহেতু এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হতে পারে, তাই ভালো করে জেনে নাও, যদি এই 4টে অপশানের মধ্যে জিম্বাবুয়ের হারারের অপশানটা থাকে, তাহলে বেলগ্রেড সম্মেলনকে প্রথম সম্মেলন ধরলে পরে হারারের সম্মেলনটা হবে 8ম সম্মেলন, এবং বেলগ্রেড সম্মেলনকে যদি আমি দ্বিতীয় সম্মেলন ধরি তাহলে নয়াদিল্লির সম্মেলনটা হবে 8ম সম্মেলন। জিনিসটা মনে রাখবে, অপশান ওয়াইজ অ্যান্সার করবে, কারণ কে কোনটা ধরে বসে আছে সেটা বুঝতে একটু অসুবিধা হতেই পারে। পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের মূল লক্ষ্য কোনটি নয়? 4টে অপশান: বিশ্বে শান্তি বজায় রাখা, 2 অস্ত্র প্রতিযোগিতা বাড়ানো, 3 নিরপেক্ষতা বজায় রাখা এবং 4 উন্নয়নশীল দেশের উন্নয়ন। উত্তর অবভিয়াস, অস্ত্র প্রতিযোগিতা বাড়ানো জোট নিরপেক্ষ আন্দোলনের মূল লক্ষ্য নয়, কারণ বিশ্বে শান্তি বজায় রাখা, নিরপেক্ষতা বজায় রাখা এবং উন্নয়নশীল দেশের উন্নয়ন, এই 3টেই জোট নিরপেক্ষ আন্দোলনের মূল লক্ষ্য। পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য রাষ্ট্রগুলি নিজেদেরকে বলে 1 তৃতীয় বিশ্ব, 2 সমাজতান্ত্রিক জোট, 3 পুঁজিবাদী বিশ্ব, নাকি 4 পশ্চিমা বিশ্ব। উত্তর হবে তৃতীয় বিশ্ব। সমাজতান্ত্রিক জোট এবং পুঁজিবাদী বিশ্বের প্রভাবমুক্ত তৃতীয় বিশ্ব হলো জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য রাষ্ট্রগুলো। এখানে পশ্চিমা বিশ্ব বলতেও অনেকটাই পুঁজিবাদী বিশ্বের কথাই বলা হয়েছে। উত্তর হবে তৃতীয় বিশ্ব। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি জোট নিরপেক্ষ আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ নয়? 4টে অপশান: 1 উপনিবেশবাদ বিরোধিতা, 2 অর্থনৈতিক নির্ভরশীলতা, 3 সাংস্কৃতিক আত্মনির্ভরতা, নাকি 4 শান্তিপূর্ণ সহাবস্থান। উত্তর হবে অর্থনৈতিক নির্ভরশীলতা জোট নিরপেক্ষ আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এখানে লক্ষণীয় যে অর্থনৈতিক নির্ভরশীলতা জোট নিরপেক্ষ আন্দোলনের বিরোধী নয়। এটা না হলেও চলে, বা এটা না হওয়াই বেটার।
বাকি সবকটা জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্বপূর্ণ লক্ষ্য: উপনিবেশবাদের বিরোধিতা, সাংস্কৃতিক আত্মনির্ভরতা এবং শান্তিপূর্ণ সহাবস্থান। তাই গুরুত্বপূর্ণ নয় হলো অর্থনৈতিক নির্ভরশীলতা। পরবর্তী প্রশ্ন: জোট নিরপেক্ষ আন্দোলনের আদর্শ অনুসরণকারী দেশ কোন ধরনের জোটে অংশ নেয় না? 4 ধরনের জোটের কথা বলা হয়েছে: অর্থনৈতিক জোট, সামরিক জোট, বৈজ্ঞানিক সংস্থা নাকি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। আগেই ডিসকাস করা হয়েছে সামরিক জোট। পরবর্তী প্রশ্ন: নিচের কোন দেশটি জোট নিরপেক্ষ আন্দোলনের বর্তমানে সক্রিয় সদস্য? 4টে অপশান: চীন, যুক্তরাষ্ট্র, ভারত ও রাশিয়া। উত্তর হবে ভারত, কারণ চীন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য নয়। এখানে এই প্রশ্নটা বারবার আসে, তাই মনে রাখা ভালো কোন কোন বিখ্যাত দেশ জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য নয়। উল্লেখযোগ্য হলো মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, কোরিয়া, ফ্রান্স এবং চীন জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য নয়। পরবর্তী প্রশ্ন: জোট নিরপেক্ষ আন্দোলনের বর্তমান কার্যক্রম পরিচালিত হয় 4টে অপশান: 1 জাতিসংঘের মাধ্যমে, 2 ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে, 3 নিজস্ব সম্মেলনের মাধ্যমে নাকি 4 আফ্রিকান ইউনিয়নের মাধ্যমে। এখানে উত্তর হবে নিজস্ব সম্মেলনের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন: নিচের কোনটি জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য রাষ্ট্র নয়? 4টে অপশান: ব্রাজিল, নরওয়ে, নেপাল নাকি ভিয়েতনাম। এখানে উত্তর হবে নরওয়ে। এই হলো জোট নিরপেক্ষ আন্দোলন সম্পর্কে 25টা MCQ। কোশ্চেন নাম্বার 26 to 50। আরও 2টো ভিডিও আমি এই প্রসঙ্গে দেব, যাতে আরও 50টা MCQ ডিসকাস করা থাকবে। উত্তরগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।